হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব গোলক অর্থাৎ স্পেয়ার লেসনটা নিয়ে, যেটা তোমাদের ক্লাস 10-এর ম্যাথের 12 লেসনে আছে। এই লেসনে অঙ্কগুলো করার আগে আমরা প্রথমে যে সূত্রগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। খুব অল্প সূত্র আছে। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, যারা এই লেসনটা একটু আলোচনা করেছো তারা জানবেই, 4πr² বর্গ একক। আয়তনের ফর্মুলা 4/3πr³ ঘন একক অবশ্যই। এখানে আর হচ্ছে আমাদের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ গোলকটার। এরপর আমরা অর্ধগোলকের যে সূত্রগুলো লাগবে সেগুলো নিয়েও আলোচনা করে নিই, তারপর আমরা অঙ্ক স্টার্ট করব। অর্ধগোলক দুই ধরনের হয়, হ্যাঁ, নিরেট আর ফাঁপা। তো সবার প্রথমে নিরেট ফাঁপা দুটোর ক্ষেত্রেই অর্ধগোলকের আয়তন সেম থাকে। আয়তন হচ্ছে 2/3πr³, যেটা হচ্ছে সম্পূর্ণ গোলকের অর্ধেক। 2/3πr³ ঘন একক। এর প্রশ্ন হচ্ছে যে এটা যখন ফাঁপা থাকে, ফাঁপা বা নিরেট উভয় ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলটাও সেমই হয়। বক্রতলের ক্ষেত্রফল যদি খালি উল্লেখ করে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা দুটো ক্ষেত্রেই সমানই হয়, যেটা হচ্ছে এমনি গোলকের অর্ধেক অর্থাৎ 2πr² বর্গ একক। কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটা ফাঁপা গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলটাই হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল হয়, কিন্তু ফাঁপা গোলকের ক্ষেত্রে বক্রতলের যে ক্ষেত্রফলটা হয় সেটাই তার সমগ্র তলের ক্ষেত্রফল হয়। কিন্তু নিরেট গোলকের ক্ষেত্রে তোমরা দেখলে বুঝতে পারবে এই অর্ধগোলকটা, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে এই বক্রতলের ক্ষেত্রফলের সাথে এই নিচের তলটা অর্থাৎ একটা বৃত্তাকার তল যুক্ত হয়। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রে তো পার্শ্বতলের ক্ষেত্রফলটা থাকছেই, যেটা হচ্ছে আমাদের 2πr²। তার সঙ্গে যে বৃত্তাকার তলটা হচ্ছে সেটাও যোগ হবে, যেটা হচ্ছে πr²। আমরা জানি কোনো বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3πr² বর্গ একক। আর ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলই হবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল। মোটামুটি এইটুকুটা সূত্রটাই আমাদের লাগবে এই লেসনগুলো সম্পর্কে আলোচনা করার জন্য। তাহলে আমরা এবার স্টার্ট করব। হ্যাঁ, আমরা শুরু করব কোষে দেখি 12। ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে। একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। খুব ইজি অঙ্কটা। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10.5, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমরা সিম্পলি পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা ইউজ করতে পারবো, কারণ গোলকের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলই হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ফার্স্ট এর অঙ্কটা আমাদের এইভাবে করব। গোলকটা সমগ্র তলের ক্ষেত্রফল, ফোর পাই আর হচ্ছে আমাদের রেডিয়াস। এখানে আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 10.5, তাহলে আমাদের এখানে হবে 10.5 তার স্কোয়ার বর্গ সেমি। যেহেতু আমাদের এখানে একক আছে সেমিতে, বর্গ সেমি। ক্যালকুলেট করা যাক। 4π মানে আমরা জানি 22/7। 10.5 এর স্কোয়ারকে আমরা দুটো ভাগে ভেঙে নিচ্ছি, 10.5 × 10.5। কাটাকাটি তোমরা নিজেদের খুশি মতো করতে পারো। আমি এখানে করব, পয়েন্টটা উঠিয়ে নিচ্ছি বোথ সাইডে, তাহলে নিচে দুটো করে 10 পেয়ে যাচ্ছি। প্রথমে 7 দিয়ে এটাকে কাটাকাটি করলে 7 1 7, 7 5 35।
তারপর 10 দিয়ে 10 2 जार সরি 5 দিয়ে 5 2 जार 10, 5 3 जार 15, আবার 5 দিয়ে করলে 5 2 जार 10, 5 21 जार 105। এবার 2 দিয়ে এই 4কে কাটলে আবার একটা 2 পাবো, এই 2 দিয়ে কেটে নেব। তাহলে আমাদের অ্যান্সার এখানে থাকছে উপরে 22 5 22 3 আর 21। তাহলে আমরা এটা ক্যালকুলেট করব 22 ইন্টু 63 বর্গ সেমি, গুণ করবো আমরা জানি 63 ডবল হচ্ছে 126। তাহলে আমরা পাশে এখানে রাফ ওয়ার্ক করে নিচ্ছি একটু, তাহলে আমাদের রাফ ওয়ার্ক অ্যান্সার বেরোচ্ছে 1386। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 1386 বর্গ সেমি। এবার আমরা করব 2 নাম্বারটা, দেখা যাক কি বলেছে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। চামড়ার বল প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা লেগেছে। তাহলে সবার প্রথমে আমরা এখানে চামড়ার বল তৈরি করতে, অর্থাৎ চামড়ার বলটার ক্ষেত্রফলটাতে এত টাকা লেগেছে, তাহলে এখানে খুব ইজিলি আমরা চামড়ার বলটার ক্ষেত্রফলটা পেয়ে যেতে পারি। তাহলে আমরা তাই করব, এইভাবে লিখব চামড়ার বলটির ক্ষেত্রফল যেহেতু চামড়ার বল এখানে ক্ষেত্রফল হিসেবে লাগছে চামড়ার বলটা, এবং প্রতি বর্গ সেমিতে এত টাকা লাগছে, তাহলে 431 টাকা লাগবে কত বর্গ সেমিতে, 431.20। তাহলে এটা দিয়ে আমরা এটাকে ডিভাইডেড করলেই পেয়ে যাব। ডিভাইডেড বাই 17.50। পয়েন্টগুলো ফার্স্টে দু ঘর আছে, দু ঘর করে উঠিয়ে নিলাম, 0 0 কেটে নিই। এরপর দেখা যাক কত দিয়ে কাটাকাটি করা যায়। এখানে 7 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 7 দিয়ে ট্রাই করি, এটাকেও আশা করি 7 দিয়ে যাচ্ছে। 7 2 जार 14 আর 7 5 जार 35। এখানে 716, এরপর আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা এটাকে এইভাবেই রেখে দেবো। 616 ডিভাইডেড বাই 25 বর্গ সেমি। এটা আমাদের হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এবার আমাদের কোশ্চেনটাতে জানতে চেয়েছে যে বলটির ব্যাস কত, তো আমরা বলটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি। পরে ব্যাসার্ধ বের করে ফেললে তাকে 2 দিয়ে গুণ করে আমরা খুব ইজিলি ব্যাস পেয়ে যাব। তো ধরি বলটির ব্যাসার্ধ 8 সেমি। বলটার ব্যাসার্ধ যদি আমরা 8 সেমি পেয়ে গেলাম, তাহলে এখানে খুব ইজিলি আমরা বলটার পার্শ্বতলের ক্ষেত্রফলও পেয়ে যাব। পার্শ্বতল বা সমগ্রতল একই ব্যাপার, বলটার সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি 4 পাই r স্কোয়ার বর্গ সেমি। এটা আমাদের ক্ষেত্রফল বেরোলো, আর এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন বেরিয়েছে। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে এটা সমান সমান এটা করতেই পারি, প্রশ্ন মতে বা শর্ত মতে বা প্রশ্ন অনুসারে তোমরা যেভাবে চাও করতে পারো। প্রশ্ন মতে 4 পাই r স্কোয়ার ইকুয়ালস টু 616 ডিভাইডেড বাই 25। তাহলে r স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখানে লিখতেই পারি 616 ইন্টু 616 ডিভাইডেড বাই 25 ইন্টু 4 পাই। পাইটা এই পারে চলে এলো 4 পাইটা। এরপর আমরা এখানে ক্যালকুলেট করব। r স্কোয়ার ইকুয়ালস টু 616 ডিভাইডেড বাই 25, 4 পাই এর ভ্যালু আমরা জানি 22/7, 22 নিচে যে বাই 7টা হবে এটা আমরা একবারেই উপরে নিয়ে নিলাম 7। এরপর আমাদের কাটাকাটি করতে হবে। 22 11 দিয়ে কাটলে 2 হচ্ছে, এটাকে 11 দিয়ে 56 হচ্ছে, আবার 2 দিয়ে করলে 28 হচ্ছে। এরপর আমরা আর কাটাকাটি করতে পারছি না, তাহলে থাক, এখানে 4 দিয়ে কাটাকাটি যাবে আরেকবার, সরি, 4 7 जार 28। তাহলে r স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এখানে বেরোচ্ছে 7 ইন্টু 7, নিচে 25কে আমরা 5 ইন্টু 5 লিখতে পারি। তাহলে r এর ভ্যালু এখানে তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ কত বেরোচ্ছে, 7/5। r স্কোয়ার যদি 7 এর স্কোয়ার আর বাই 5 এর স্কোয়ার হয় তাহলে r ইকুয়ালস টু 7/5। তাহলে আমরা বলটির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমাদের বলটার ব্যাস বের করতে হবে, আমরা এখানে করে নিচ্ছি।
তোমরা নিচে করবে, আমার নিচে জায়গা নেই সেই জন্য এখানে করে নিচ্ছি। অতএব বলটির ব্যাস হবে 2 ইন্টু 7/5 অর্থাৎ 14/5 সেমি, তাই তো? এটাকে আমরা পয়েন্টে করে নেব। 5 2 10, এখানে পয়েন্টে করলে আমরা 40 হয়ে যাচ্ছে, 5 8 স্যার, তাহলে 2.8 বেরোচ্ছে আমাদের অ্যান্সার, 2.8 সেমি। এখন আলোচনা করব আমরা 3 নম্বর অঙ্কটা। দেখা যাক কি বলেছে। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ বলটার আয়তন জানতে চেয়েছে। আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি, সেই হিসেবে খুব ইজিলি বের করে ফেলবো। এখানে ব্যাস বলে দিয়েছে, তো স্টার্ট করা যাক। তো আমরা লিখব বলটির আয়তন আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই। এখানে আমাদের ব্যাস বলেছে 7 সেমি, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে 7/2 তার কিউব, এত ঘন সেমি। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। 4/3 পায়ের ভ্যালু আমরা জানি 22/7, আর 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, এটা নিয়ে আমরা এবার ক্যালকুলেশন করব। 7 দিয়ে একটা 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, আবার 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 11। তাহলে আমাদের উপরে পেয়ে যাচ্ছি 11 ইন্টু 49 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এখানে মাল্টিপ্লাইটা রাফে করে নিই। 49 তাহলে হবে 9 3 5, তাহলে আমাদের এখানে বেরোচ্ছে 539 ডিভাইডেড বাই 3, এত ঘন সেমি অবশ্যই। এটাকে আমরা পয়েন্টে বের করে নেওয়ার, পয়েন্ট অথবা পূর্ণতে ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশে বের করে নেওয়ার চেষ্টা করব। 3 7 21, 29, 3 9 27, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 179 পূর্ণ 2/3 ঘন সেমি। এবার আমরা করব 4 নম্বর ম্যাথটা, যেটা বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। আমরা আর্কিমিডিসের সূত্র থেকে জানি কোনো পদার্থের আয়তন যতটা তাকে জলে নিমজ্জিত করলে সে ততটাই জলকে অপসারিত করবে। তাহলে এখানে আমরা যদি গোলকটার আয়তন বের করে নিই তাহলে আমরা কতটা জল অপসারিত করবে তার আয়তনও পেয়ে যাব। তাহলে স্টার্ট করা যাক। গোলকটার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 28 সেমি। গোলকটির আয়তন গোলকের আয়তনের ফর্মুলা আমরা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর এর ভ্যালু হচ্ছে 28/2, যেহেতু ব্যাস বলেছে 28 ঘন সেমি। আমরা ক্যালকুলেট করব। 4/3 পায়ের ভ্যালু 22/7, 28/2 28/2 ইন্টু 28/2। কাটাকাটি করব 7 দিয়ে, 7 4 28, 2 দিয়ে কাটলে 2 আর আমাদের এখানে থাকছে এই 2টা দিয়ে আমরা যদি এই 4টায় কাটি তাহলে এটা হচ্ছে 2, আর কিছু কাটা যাচ্ছে না। উপরে আমাদের থাকছে এখানে 44, আর এখানে 28 ইন্টু 28 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের বের করতে হবে 28 ইন্টু 28 কত হয়, ফার্স্টে মাল্টিপ্লাই করে বের করতে হবে আমাদের। হ্যাঁ, মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 34496 ডিভাইডেড বাই 3। মাল্টিপ্লাইটা এখানে করেছি, তোমরা চাইলে দেখতে পারো। এরপর আমরা এটাকে পূর্ণতে অথবা পয়েন্টে বের করে নেব। ঘন সেমিটা কন্টিনিউ এভাবে লিখে যাবে পাশে। তাহলে 3 1 3
4, 3 1s are 3, 14, 3 4s are 12, 29, 3 9s are 27, 26, 3 8s are 24. তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 11498/2/3 এত ঘন সেমি। যেহেতু বলটার আয়তন এত, অতএব যে পরিমাণ জল অপসারিত হবে তারও আয়তন এটাই হবে। তো তোমরা অ্যান্সার পেয়ে গেলে। এবার আমরা আলোচনা করব 5 নম্বর অঙ্কটা নিয়ে। দেখা যাক কী বলেছে। কোনো গোলকাকার গ্যাস বেলুনের ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল। সিম্পল ফর্মুলা থেকে যেহেতু গোলাকার তাহলে তার বক্রতলের ক্ষেত্রফলই হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা স্টার্ট করা যায়। প্রথমে আমরা বের করে নেব বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল। বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এখানে তার পার্শ্বতলের ক্ষেত্রফলই হবে, যেটা ফর্মুলা হচ্ছে 4πr²। প্রথমে ব্যাসার্ধ ছিল 7 সেমি, তাহলে 4π7r² বর্গ সেমি। এবার আমরা বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেব। বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের হবে 4π, পরবর্তীতে তার ব্যাসার্ধ হয়ে যায় 21 সেমি, তাহলে 4π21² বর্গ সেমি। আমাদের কোশ্চেনটা জানতে চেয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে, আমরা বলেছে যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা লিখব অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত এখানে আমরা ক্যালকুলেট না করে 4π7² আর 4π21² রাখার কারণ হচ্ছে আমাদের এখানে অনুপাতটা নির্ণয় করতে সুবিধে হবে। তাহলে 4π বোথ সাইড থেকে সরে গেলে আমাদের এখানে থাকছে 7² অর্থাৎ 7 × 7। আর এখানে আমরা যদি 21কে ভেঙে নিই তাহলে এখানেও আমরা পাবো 7 × 7 × 3 × 3। বুঝতে পারছো 21, 7 3 21, 7 3 21। বোথ সাইড থেকে আমরা ডবল 7 করে সরিয়ে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1:9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আলোচনা করব 6 নম্বর অঙ্কটা নিয়ে। কি বলেছে, অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। বাটি অর্থাৎ এটা হচ্ছে ফাঁপা গোলক, তার অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, আর বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। বাটিটি পাত লেগেছে অর্থাৎ পাত লেগেছে বক্রতলের ক্ষেত্রফল বরাবর, যেহেতু ফাঁপা বাটি। তাহলে আমরা এখানে প্রথমে ধরে নেব যে বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেমি। ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেমি। যদি আমরা এখানে বাটির মুখের ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখান থেকে খুব ইজিলি আমরা চাইলে বের করে নিতে পারবো বাটিটার সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু ফাঁপা বাটি সেহেতু তার বক্রতলের ক্ষেত্রফলই হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, তার মানে আমাদের এখানে হচ্ছে ফাঁপার ক্ষেত্রে 2πr², অর্থাৎ 2πr² বর্গ সেমি। তাহলে এখানে আমাদের বেরোচ্ছে 2πr², আর ওদের হিসেবে 127.27। তাহলে আমরা প্রশ্ন মতো এখানে করতেই পারি টু পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 127.27 বা আর স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমরা পূর্ণটা ফার্স্টে ভাঙিয়ে নেব। পূর্ণটা হবে, হ্যাঁ পূর্ণটা ভাঙিয়ে নিলে আমাদের হবে 8
91/7। আর যেহেতু আমরা এখানে r স্কোয়ার করেছি মানে 2 পাইটা আমাদের এখানে নিচে চলে আসবে, 2 পাই। এখানে পূর্ণটা আমরা এখানে রাফে ভাঙিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এরপর r স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 891/7। 2 পাই মানে 2 × 22/7। এই 7 কেটে যাচ্ছে। এখানে আমরা কাটাকাটি করব, দেখা যাক। 891 আছে, 11 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2, এটাকে 11 দিয়ে কাটলে 81। তাহলে আমরা এখানে r ইকুয়ালস টু খুব ইজিলি পেয়ে যাচ্ছি √81/2 × 2। r ইকুয়ালস টু 81 হচ্ছে আমরা জানি 9-এর বর্গ, আর এটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম বাটিটার। এর খুব ইজিলি আমরা চাইলে বাটিটার ব্যাসও পেয়ে যেতে পারবো। অতএব বাটিটির খোলা মুখের ব্যাস 2 × 9/2 সেমি। কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 9 সেমি। আমরা আলোচনা করব 7 নম্বর অঙ্কটা নিয়ে। এটা বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি এবং গোলাটি কত সেমি ঘন সেমি লোহা আছে তা হিসেব করে লিখি ও তার গোলার বক্রতলের ক্ষেত্রফল। খুব ইজিলি আমরা বের করে নিতে পারবো, যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে স্টার্ট করা যাক। লোহার গোলাটির ঘনফল অর্থাৎ আয়তন, এখানে আমি তোমাদের বলে দিই, গোলাটির আয়তন বা ঘনফল লিখতে পারো। ঘনফল ইকুয়ালস টু, আমরা জানি গোলকের আয়তন 4/3 πr³, তাহলে এখানে হয়ে যাবে 4/3 পাই। আর হচ্ছে আমাদের 2.1, তাহলে 2.1 তার কিউব ঘন সেমি। এখানে আমরা একটু কাজ করব। 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7, 2.1 × 2.1 × 2.1। তাহলে যে পয়েন্টগুলো আমরা উঠাই তাহলে নিচে পেয়ে যাচ্ছি 10 × এটা হয়তো আমাদের কোনো কাজে লাগবে না, তো পয়েন্ট আমরা উঠাবো না, রেখে দিই, তাহলেই সুবিধা হবে। 3 দিয়ে কাটলে 0.7, আবার 7 দিয়ে কাটলে 0.1। এবার আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এখানে হচ্ছে 88 × 0.1 × 2.1 × 2.1। মাল্টিপ্লাই করতে হবে আমাদের এটা, এত ঘন সেমি। দেখা যাক, গুণ করলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 38.808 ঘন সেমি। গুণটা আমরা রাফে এখানে করেছি, চাইলে তোমরা দেখতে পারো। এবার আমাদের অ্যান্সার আরও জানতে চেয়েছে যে গোলাটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে বের করব। ফল হচ্ছে 4, তোমরা জানো 4 পাই r², তাহলে 4 পাই 2.1 তার স্কোয়ার। 4 পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর 2.1 হচ্ছে 2.1 × 2.1। 7 দিয়ে এটা কাটলে -0.3 হচ্ছে। এবার আমাদের এটা ক্যালকুলেট করে বের করতে হবে। 63 এখানে পয়েন্ট। তাহলে আমরা ক্যালকুলেশনটা করব, এখানে রাফে করি। 63, 88, 0.5455, তাহলে 55.44 তোমরা দেখলে। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 55.44 বর্গ সেমি। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম, ঘনফল হচ্ছে এটা আর ক্ষেত্রফল এটা। 8 নম্বর অঙ্কটা এবার। একটি নিরেট সীসা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। এই ক্ষেত্রে যখন গলিয়ে গোলক তৈরি করা যাবে বলবে কোনো ক্ষেত্রে, তাহলে আমরা বড় গোলকটার আয়তনকে ছোট গোলকটার আয়তন দিয়ে ভাগ করলে খুব ইজিলি পেয়ে যেতে পারি। তাহলে এটা আমরা করব খুব সহজেই, একবারে শর্টে করব আমরা। অতএব নিরেট গোলক পাওয়া যাবে
আমরা এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনে রাফগুলো পাশে করছি, কিন্তু তোমরা অবশ্যই পাশে মার্জিন টেনে তার সাইডে রাফ করবে, অঙ্কের মাঝে করবে না, কারণ আমাদের এখানে তোমাদের সবাইকে দেখানোর জন্য রাফগুলো ভেতরেই করতে হচ্ছে। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পরীক্ষার সময় খাতাটা অবশ্যই। এখানে বলেছে নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, গোলকটাকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি। তাহলে আমরা এখানে নিরেট গোলকের সংখ্যা পাওয়া যাবে এইভাবে, যে বড় গোলকটির আয়তন ডিভাইডেড বাই প্রতিটি ছোট গোলকের আয়তন। প্রতিটি ছোট গোলকের আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা তো আমরা জানি 4/3 পাই আর কিউব। তো আমরা এখানে খুব ইজিলি করে নিতে পারি 4/3 পাই। প্রথমে বড় গোলকটির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 14/2 তার কিউব। আর ছোট গোলকগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 3.5, তাহলে এটার ক্ষেত্রে 4/3 3.5 তার কিউব। এরপর আমাদের কাটাকাটি করতে হবে। 4/3 পাই কেটে গেলে উপরে থাকছে আমাদের 14 কিউব, অর্থাৎ 14 × 14 × 14। নিচে 14/2গুলো আমরা নিচে নিয়ে নিচ্ছি। নিচে এখানে থাকছে আমাদের 3.5 × 3.5 × 3.5। আমরা জানি 3.5 হচ্ছে 7-এর অর্ধেক, সেই হিসেবে এটাকে কাটলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4 করে পাবো। 4 কাটাকাটিটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যেভাবে চাইবে সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2 × 2 × 2 80। এবার 9 নাম্বারটা, প্রথম কোশ্চেনটা দেখি কী বলেছে। 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? সবার প্রথমে আমরা এই 3টি গোলকের কতটা লোহা পাওয়া যাচ্ছে, তামা পাওয়া যাচ্ছে 3টি গোলককে গলিয়ে, অর্থাৎ 3টি গোলকের আয়তনের সমষ্টিটা বের করে নেব। অর্থাৎ এখানে আমরা ফার্স্টে বের করব 3টি গোলকের মোট আয়তন। তিনটি গোলকের মোট আয়তন আমরা জানি, প্রতিটি গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের 3টি গোলক, 3টের প্রত্যেকটা হচ্ছে 3 সেমি 4 সেমি 5 সেমি, তাহলে প্রথমেরটা হচ্ছে 4/3 পাই 3 কিউব, দ্বিতীয়টা হচ্ছে 4/3 পাই 4 কিউব, আর তৃতীয়টা 4/3 পাই 5 কিউব। এত ঘন সেমি। এবার এটা যদি আমরা আয়তন বের করতে চাই, তাহলে আমরা 4/3 পাইটা কমন নিয়ে নিলে একটু বেশি সোজা হবে। তাহলে আমাদের ব্র্যাকেটে থাকছে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এত ঘন সেমি অবভিয়াসলি। তাহলে এটা 4/3 পাই, 3 কিউব হচ্ছে 27 আমরা জানি, 4 কিউব হচ্ছে 64, আর হচ্ছে 5 কিউব 125। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে বেরোচ্ছে কতটা, 4/3 পাই, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 54976 216। তাহলে এত ঘন সেমি আমরা এরকমই রাখবো, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। এরপর আমরা ধরে নিচ্ছি যে বড় গোলক যেটা পাওয়া যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। বড় গোলকটি আট সেমি। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বড় গোলকটার আয়তনও পেয়ে যাব। ফোর বাই থ্রি পাই আর কিউব, ঘন সেমি অবশ্যই। এবার আমরা এই দুটো আয়তন কম্পেয়ার করব, ছোট গোলক তিনটার মোট আয়তন আর বড় গোলকটার আয়তন। যেহেতু ওগুলোকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে তাই এদের আয়তন অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে 4/3 পাই আর এর কিউব ইকুয়ালস টু 4/3 পাই 216। 4/3 পাই বোথ সাইড থেকে সরে গেলে এখানে আর এর কিউব ইকুয়ালস টু পাচ্ছি 216।
এবার হচ্ছে 216 কতর কিউব হয় এটা আমাদের বের করতে হবে। তাহলে বের করা যাক। 216 আমরা এখানে ছোট্ট করে রাফে করে নেব। দেখা যাক 2 দিয়ে করলে 108, 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27। আমরা জানি 27 হচ্ছে 3-এর কিউব, আর আমরা এখানে একটা 2 পাচ্ছি, তাহলে এটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি আর এর কিউব ইকুয়ালস টু 6-এর কিউব, কারণ 216 হচ্ছে 6-এর কিউব। তাহলে আর এর ভ্যালু আমরা এখানে পেয়ে যাচ্ছি 6। এরা অ্যান্সারে জানতে চেয়েছে যে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা পেয়ে গেলাম বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এবার আমরা করব 10 নম্বর অঙ্কটা। কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে কত খরচ পড়বে। আমাদের যেটা টাকাটা হিসেবে চেয়েছে ওটা বর্গ মিটার হিসেবে চেয়েছে, কিন্তু আমাদের গম্বুজটার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ডেসিমিতে দিয়ে দিয়েছে, তাই আমরা ব্যাসের দৈর্ঘ্যটা প্রথমে মিটারে কনভার্ট করে নেব। তাহলে আমরা স্টার্ট করব। গম্বুজটির ভূমিতলের ব্যাস ওরা বলেছে 42 ডেসিমি। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, মিটার ডেসি 1 ঘর, তাহলে আমাদের হয়ে যাবে 4.2 মিটার, তাই তো। এরপর আমাদের জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে ব্যাসার্ধটাও বের করে নিই। ভূমিতলের ব্যাসার্ধ 4.2 ডিভাইডেড বাই 2 মিটার, তাহলে 2.1 মিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। এবার আমাদের জানতে চেয়েছে গম্বুজের উপরিতল রং করতে, অর্থাৎ গম্বুজটার পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের এখানে বের করতে হবে। তো গম্বুজটার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতল, তোমরা জানো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। গম্বুজ যেহেতু অর্ধগোলাকৃতি, পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর হচ্ছে আমাদের 2.1, তাহলে 2 পাই 2.1 স্কোয়ার। অবশ্যই এককটা হচ্ছে বর্গ মিটার। তাহলে আমাদের ক্যালকুলেশনটা দেখা যাক। 2 পাই হচ্ছে 22/7, 2.1 ইন্টু 2.1 বর্গ সেমি অবশ্যই। তাহলে আমরা এখানে কাটাকাটিটা করে নিই। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 0.3, তাহলে আমাদের এখানে বেরোচ্ছে 44 ইন্টু 0.63। তাহলে গুণটা দেখা যাক এখানে কত হচ্ছে। 63কে যদি আমরা 44 দিয়ে মাল্টিপ্লাই করি, 252 হচ্ছে। তাহলে এটাও হবে 252, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2772, অর্থাৎ এখানে বেরোচ্ছে আমাদের 27.72 বর্গ সেমি। ওরা বলেছে যে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে খরচ হচ্ছে। আমাদের এটা বর্গ সেমি না বর্গ মিটার হবে, যেহেতু আমরা বর্গ মিটারে করছি, তাহলে এটা আমাদের বর্গ মিটার। অতএব আমাদের খরচ হবে, রং করতে খরচ হবে 27.72 ইন্টু 35 টাকা। গুণটা করতে হবে এবার আমাদের গুণফল বেরোচ্ছে 97020, এখানে অবশ্যই পয়েন্ট এত টাকা, অর্থাৎ 970 টাকা 20 পয়সা। এবার 11 নম্বর কি বলেছে কোশ্চেনটা, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি ও 17.5 সেমি, অর্থাৎ 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে গোলক দুটি তৈরি করতে ধাতুর পাত লেগেছে, অর্থাৎ গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফলই হবে সেইটা, যতটা পাত লেগেছে। তাহলে আমরা এভাবে স্টার্ট করব একদম ডাইরেক্ট, যে গোলক দুটি তৈরি করতে যে পাত লেগেছে তার অনুপাত হবে। শুরু করা যাক। গোলক দুটি তৈরি করতে যে পাত লেগেছে
তার অনুপাত হলো, আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4πr², তাহলে 4π প্রথমটার যেহেতু ব্যাস ওরা বলেছে হচ্ছে 21 সেমি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ 21/2 এত স্কোয়ার ইস টু, দ্বিতীয়টা বলেছে 4π, দ্বিতীয়টা বলেছে 17.5, তাহলে এটা হয়ে যাবে আমাদের 17.5/2 তার স্কোয়ার। তাহলে খুব ইজিলি এখানে আমরা 4π সরিয়ে দিতে পারছি, 21/4 লিখতে পারি ইস টু, এখানে আমরা পাচ্ছি 17.5/4 লিখতে পারি, 17.5 এর স্কোয়ার, যেহেতু 2 এর স্কোয়ার তাহলে 4 দুটো সরিয়ে দিলাম আমরা নিচ থেকে, এখানে আমরা পেয়ে যাচ্ছি 21 × 21, এখানে আমরা পেয়ে যাচ্ছি 17.5 × 17.5। যদি আমরা বোথ সাইড থেকে 7 অর্থাৎ 49 করে সরাই, এখান থেকে 7 গেলে 3, এখান থেকে 7 গেলে 3, এটা আমি একটু ইউনিক প্রসেসে করছি, চাইলে তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। এটা আমাদের বেরোচ্ছে তাহলে 7 × 14, 5 × 7 = 35, একইভাবে এটাও 2.5। এরপর এখানে আমাদের বেরোচ্ছে 9, এখানে আমরা 2.5 × 2.5 যেটা বেরোচ্ছে, এটার পয়েন্টগুলো উঠিয়ে দিলে নিচে আমরা পেয়ে যাবো 100 দুটোর ইয়ের জন্য, তো এই 100 দিয়ে এটাকে কাটলে আসছে 4। এবার এই 4 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে আমাদের 36, এটা হয়ে যাচ্ছে আমাদের 25। এখানে কাটাকাটির অংশটা আমি এভাবে করলাম, তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এত দূর পারলে এটা করো, কোনো ব্যাপার নয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 36:25। এবার করবো আমরা 12 নম্বর অঙ্কটা। দেখা যাক অঙ্কটা কি বলেছে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যেন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটি ঠিক অর্ধেক হয়, এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আমার মতে এই লেসনের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কটায় অনেকের প্রবলেম হতে পারে, তো আমরা স্টার্ট করব। সর্বপ্রথমে আমরা ছবিটা এঁকে নেবো যেভাবে হচ্ছে অঙ্কটা। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বড় একটা গোলক, যার উপরিতল থেকে কেটে নেওয়ার পর এই ছোট গোলকটা পাওয়া গেছে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের উপরিতল থেকে কেটে নেওয়া অবশিষ্ট অংশ, এটা হচ্ছে আমাদের গোলক। তাহলে শুরু করা যাক। আমরা ফার্স্টে ধরি পূর্বের গোলকটি এবার করবো আমরা 13 নম্বর অঙ্কটা বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি বৃত্তাকার ছিদ্র করা হলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। ফার্স্টে আমরা একটা ছবি এঁকে নেব। 13 নম্বর অঙ্ক, ধরে নিই যদি এটা আমাদের ভূগোলক হয়, তার উপর বলেছে দুটো ছিদ্র, তাই না? ছিদ্র দুটোর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 0.7, তাহলে আমরা করব 0.7, এরকম দুটো ছিদ্র আছে। এখানে এই ছিদ্রটা কেমন হচ্ছে, এখানে এই ছিদ্রটা তোমরা বুঝতে পারছো বৃত্তের উপর একটা বৃত্তাকার অংশের মতো হচ্ছে, তাই না? তাহলে এই দুটোর ক্ষেত্রফল আমরা একটা বৃত্তের ক্ষেত্রফলের মতোই বের করব। তাহলে খুব ইজিলি আমরা এখান থেকে পেয়ে যাব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সম্পূর্ণ গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে আমাদের 4πr², অর্থাৎ 4π, আর হচ্ছে আমাদের এখানে 14 স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু দুটো ছিদ্র আছে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে এদের ক্ষেত্রফলটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এটা -2 × πr² বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, সেই হিসেবে এখানে হয়ে যাবে পাই 0.7 তার স্কোয়ার, যেহেতু এটার ব্যাসার্ধ 0.7। তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে যদি 2π কমন নিয়ে করতে চাই, 2π কমন নিলে আমাদের এখানে হচ্ছে 2 × 14 এর স্কোয়ার হচ্ছে 196 মাইনাস এখানে 49, অর্থাৎ 0.49। 2π হচ্ছে 22/7,
আর এই ইনটুটা করলে আমাদের এটা বেরিয়ে যাচ্ছে 392 minus 0.49 equals to 2 into 22/7. ক্যালকুলেশন আমি আবারও বলছি, তোমরা নিজেরা যেভাবে চাইবে সেভাবেও করতে পারো। 391.51। এবার আমরা কাটাকাটি করব, করা যাক। তাহলে আমাদের বেরোলো 55.93। এরপর এটা আমাদের ইন্টু করতে হবে 44 ইন্টু 55.93। অবশ্যই এককটা আমাদের বর্গ সেমিতে বেরোচ্ছে ক্ষেত্রফল। এই ইন্টুটা আমাদের করতে হবে। হ্যাঁ, গুণফল বেরোবে হচ্ছে 2460.92 বর্গ সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম অঙ্কটা অ্যান্সার। এই রাফে গুণটা এখানে হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমরা করবো লাস্ট নাম্বার, অর্থাৎ 14 নাম্বারটা। বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। এই অঙ্কটা অনেকটা এই অঙ্কটার মতো, এই 8 নাম্বারটার মতো। তো আমরা একইভাবে দুটোর আয়তন বের করে একটাকে বড়টার আয়তনকে ছোটোটার আয়তন দিয়ে ডিভাইডেড করলে খুব ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা একদম ডাইরেক্ট লিখবো, অতএব গুলি পাওয়া যাবে বড়টার আয়তন, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 4/3 পাই নিরেট লোহার গোলকের আয়তন 4/3 পাই 8 কিউব ডিভাইডেড বাই গুলির আয়তন 4/3 পাই 1 কিউব, যেহেতু এটার ব্যাসার্ধ বলেছে 1, এতটি। এখানে খুব ইজিলি 4/3 পাই কেটে যাচ্ছে। 8 কিউব হচ্ছে 8 8 64 ইন্টু 8 512, আর নিচে 1 থাকছে, 1-এর কোনো ভ্যালু নেই। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, গুলি পাওয়া যাবে 500।